আসলে কিছু কিছু কোম্পানির হচ্ছে বিজনেস পলিসিটাই এমন যে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করে যতটা না লাভ করে বা প্রফিট করে তার থেকে বেশি হচ্ছে তাদের প্রোডাক্ট মেনটেন্যান্সের ইকুইপমেন্ট বিক্রি করে হচ্ছে তার থেকে বেশি প্রফিট করে ফেলে। যেমন রয়্যাল এনফিল্ড হচ্ছে তাদের বাইকের প্রাইসটা কম রেখেছে, কিন্তু তাদের পার্টসের দাম কিন্তু তেমন একটা কম রাখেনি তুলনামূলক অন্যান্য কোম্পানির বাইকের তুলনায় বা অন্যান্য কোম্পানির বাইকের পার্টসের তুলনায় রয়্যাল এনফিল্ডের বাইকের কিন্তু পার্টসের মূল্যটা অনেকটা তুলনামূলক বেশি। তো ওরা হচ্ছে মূলত বাইক বিক্রি করে তেমনটা প্রফিট আমার মনে হয় না করতেছে, তারা হচ্ছে পার্টস বিক্রি করে প্রফিটটা করে ফেলবে, কারণ এইসব ইউনিক পার্টসগুলো কিন্তু সচরাচর আপনি যে কোনো জায়গায় পাবেন না, বা এইসব ইউনিক বাইকের পার্টসগুলো কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দীর্ঘ অনেকদিন পর হচ্ছে একটু ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে আমি অনেক ব্যস্ত থাকার কারণে হচ্ছে তেমন কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে মূলত তাই কিছু বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। রিসেন্টলি তো বাংলাদেশে হচ্ছে কিছু মাস হবে আনুমানিক, মাসখানেক আগে হচ্ছে রয়্যাল এনফিল্ড লঞ্চ করলো। এরপরে হচ্ছে সিএফ মোটো বাজারে বাইক নিয়ে আসলো। বাংলাদেশে অনেকে হয়তো সিএফ মোটো সম্পর্কে তেমনটা জানে না, কিন্তু বাইরে কিন্তু সিএফ মোটোর বেশ একটা দাপট আছে। হ্যাঁ, যেহেতু এখন রমজান চলছে, বেশ বিশাল একটা এখানে জ্যাম লেগেছে, এখান দিয়ে মোটেও যাওয়া যাবে না। দেখি চৌমুনি দিয়ে ঘুরে যেতে পারি কিনা। এত বড় জ্যাম তো লাগার কথা না আজকে, এই রোডটাতে তো নর্মালি এত বড় জ্যাম লাগেও না, কে জানে কি হয়েছে। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে দেখি এই গলি দিয়ে চলে যাই ডিরেক্ট। এটা হচ্ছে মূলত হাজিপাড়াই বলে এটাকে, সম্ভবত আমার জানা মতে হাজিপাড়াই বলে। এখান দিয়ে চলে যাই। রাস্তার তো অবস্থা খুবই খারাপ এখানে। রিসেন্টলি হচ্ছে এখানে রাস্তার কাজ করা হয়েছে, দীর্ঘ অনেক দিনে এই রাস্তাটা বন্ধ ছিল। এখন আসলে রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরও কাজ বলতে গেলে শেষ হয় নাই। বর্তমানে চট্টগ্রামের ম্যাক্সিমাম রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, কারণ বিগত সরকারের আমলে হচ্ছে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, চট্টগ্রামের যত রকম বর্জ্য আছে সেটা হচ্ছে কর্ণফুলী নদীর ওই পারে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় স্টোর করে সেটাতে হচ্ছে গ্যাস উৎপাদনের বিষয়ে একটা হচ্ছে প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রজেক্ট করতে গিয়ে হচ্ছে চট্টগ্রামের প্রতিটা রাস্তার মধ্যে দিয়ে পাইপলাইন নেওয়া হয়। পাইপলাইন নেওয়ার কারণে হচ্ছে রাস্তাঘাট একদম কেটে অবস্থা খারাপ করে ফেলছে, যার কারণ হচ্ছে যে রাস্তাগুলো সুন্দর ছিল সেগুলো ভেঙে চুরে একদম অবস্থা দফা, মানে কোনোগুলো এখনো রিপেয়ার করাই হয়নি। আসলে কাজটাই এখনো কমপ্লিট হয়নি, রিপেয়ার তো দূরের কথা। যাই হোক, আজকে এই জায়গাটা দিয়ে যাই। এটা হচ্ছে মূলত চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারীপাড়া থেকে হচ্ছে চৌমুনিতে যাওয়ার যে রাস্তাটা, ওইটা তো রাস্তাটা এখনো মোটামুটি ফাঁকা আছে। সামনে গেলে আসলে বলতে পারবো কেমন অবস্থা থাকবে। আচ্ছা, যে বিষয়ে মূলত বলতেছিলাম, আসলে কিছু কিছু কোম্পানির হচ্ছে বিজনেস পলিসিটাই এমন যে তারা তাদের প্রোডাক্ট বিক্রি করে যতটা না লাভ করে বা প্রফিট করে তার থেকে বেশি হচ্ছে তাদের প্রোডাক্ট মেনটেন্যান্সের ইকুইপমেন্ট বিক্রি করে হচ্ছে তার থেকে বেশি প্রফিট করে ফেলে। যেমন রয়্যাল এনফিল্ড হচ্ছে তাদের বাইকের প্রাইসটা কম রেখেছে, কিন্তু তাদের পার্টসের দাম কিন্তু তেমন একটা কম রাখেনি তুলনামূলক অন্যান্য কোম্পানির বাইকের তুলনায় বা অন্যান্য কোম্পানির বাইকের পার্টসের তুলনায় রয়্যাল এনফিল্ডের বাইকের কিন্তু পার্টসের মূল্যটা অনেকটা তুলনামূলক বেশি। তো ওরা হচ্ছে মূলত বাইক বিক্রি করে তেমনটা প্রফিট আমার মনে হয় না করতেছে, তারা হচ্ছে পার্টস বিক্রি করে প্রফিটটা করে ফেলবে, কারণ এইসব ইউনিক পার্টসগুলো কিন্তু সচরাচর আপনি যে কোনো জায়গায় পাবেন না, বা এইসব ইউনিক বাইকের পার্টসগুলো কিন্তু অন্য বাইকের পার্টসের সাথে মিলবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে তারা পার্টসের দিকে নজর দিয়েছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে বাইকের মূল্যটা তুলনামূলক কম রেখেছে। এখন আপনি যদি বাইক কিনেন, অবশ্যই বাইক মেইনটেন্যান্সের জন্য পার্টস কিনতেই হবে। দেখা গেলো যে এটা একটা বলতে গেলে এমন একটা পলিসির মধ্যে পড়ছে, বা এমন একটা টেকনিক যে আপনি বাইকের দাম কম দেখে কিন্তু বাইকটা কিনে ফেলতেছেন, কিন্তু বাইক পরবর্তীতে কেনার পরে আপনি বাইকটাকে ফেলে দিতে পারবেন না মেইনটেন্যান্সের হিসাব করে। তখন আপনার মেইনটেন্যান্স করতে হলে বা মেইনটেন্যান্স করার জন্য আপনি দাম দিয়ে হলেও বাইকের পার্টস কিনবেন। এই টেকনিকটা কিন্তু টিভিএস এর ক্ষেত্রেও হয়। টিভিএস এর বিশেষ করে ফোরবি বাইকটার দাম কিন্তু অন্যান্য বাইকের তুলনায়, মানে যে ফিচার বা যে পাওয়ার দেওয়া হয়েছে তুলনামূলক অন্যান্য বাইকের তুলনায় কম, কিন্তু ফোরবি কিন্তু পার্টসের দাম তুলনামূলক একটু বেশি। বিশেষ করে আমি যদি সুজুকি জিক্সারের কথা বলি, জিক্সার মনোটনের যেহেতু ফোরবির প্রাইসটা তুলনামূলক একটু ম্যাচ করে, মনোটনের পার্টসের থেকে কিন্তু আপনার ফোরবির পার্টসের দাম তুলনামূলক বেশি। তো যাই হোক, এগুলো হচ্ছে বাইক কোম্পানিগুলোর একটা পলিসি বা তাদের একটা টেকনিক বিজনেসের। ও মাই গড, মুরব্বি তো MT-15 নিয়ে নামছে নতুন, মেবি এখনও নাম্বারও করা হয় নাই। MT-15 এটা ভার্সন 2, ইন্ডিয়ানটাই ভার্সন 2, কারণ ইন্দোনেশিয়ানের হচ্ছে রিমের ডিজাইনটা অন্যরকম থাকে, আর চাকার সাইজও মোটামুটি একটু বড় সাইজের হয়। বিশেষ করে পেছনের চাকা তো 150 সেকশনের হয়, সামনেরটা মেবি একই থাকে সিমিলার, তবে পেছনের চাকাটা 150 হয়। আর রিমের ডিজাইনটা একটু অন্যরকম হয়, রিমের ডিজাইনটা অনেকটা হচ্ছে হোন্ডা CBR এর মতো হয়। আচ্ছা যাই হোক,
এই বাদবাকি যে বিষয় নিয়ে বলতেছিলাম, রিসেন্টলি হচ্ছে আমার বাইকের সুইং আর্মের একটা প্রবলেম দেখা দিচ্ছিল। সুইং আর্মের যে বুশটা থাকে মূলত চেসিসের সাথে জয়েন্টের ক্ষেত্রে, ওই বুশটা হচ্ছে আমার জং হয়ে ক্ষয় হয়ে গিয়েছিল। আমি দীর্ঘদিন হচ্ছে বাইক ব্যবহার করতেছিলাম কিন্তু তেমন একটা খেয়াল করিনি। তো রিসেন্টলি হচ্ছে আমি যখন নিজে বাইকটা ওয়াশ করতে যাই, ওয়াশ করতে করতে পেছনের চাকাটা আমি যখন হচ্ছে ক্লিন করতে যাই তখন হচ্ছে দেখি যে পেছনের টাকাটা ডানে বা আমি মুভ করি। প্রথমে যখন আমি ডাবল স্ট্যান্ড করে হচ্ছে বাইকটা চেক করি তখন আমার মনে হয়েছিল হয়তো ডাবল স্ট্যান্ডটা লুজ হয়ে গেছে বা এরকম কিছু। পরে যে খেয়াল করলাম যে না, আমার যে চেনটা আছে বাইকের, এই চেনটা যখন মুভমেন্ট করতেছে তখন হচ্ছে চেনটা টাইট বা লুজ হয়ে যাচ্ছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার চেসিস বুশ হয়তো ক্ষয় হয়েছে, কিন্তু বুঝতে পারিনি যে আমার পেছনের চাকার চেসিস বুশ গেছে নাকি সামনের যে চেসিস বুশটা আছে ওইটা গেছে। তো যাই হোক, পরবর্তীতে যখন আমি সার্ভিস সেন্টারে যাই, সেখানে যাওয়ার পর হচ্ছে ওনারা বলে যে চেসিস বুশটা চেঞ্জ করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা, চেসিস বুশ আর কতই বা নিবে, হয়তো 1000-এর মধ্যে হচ্ছে শেষ হয়ে যাবে। তো বাট অবশ্যই ওটা 1000 ছিল না, ওইটা 2300 টাকা আমার থেকে প্রাইস চার্জ করে, মানে 2000 টাকা হচ্ছে যে চেসিস বুশের প্রাইসটা, আর 300 টাকা হচ্ছে হয়তো সার্ভিস চার্জ মানে ফিটিং চার্জটা। আমি আসলে একটু অবাক হয়েছিলাম যে একটা সিঙ্গেল রডের প্রাইস এত হয়ে কিভাবে, বা এত আসলে কিভাবে সম্ভব। তো যাই হোক, পরে করলাম কি, আমি অন্য একটা দোকানে, মানে ওই সার্ভিস সেন্টারটার বাইরে একটা হচ্ছে দোকান ছিল, ভাবলাম যে ওইখান থেকে যদি আমি ফিটিংটা করতে পারি বা ওইখান থেকে যদি কাজটা করাতে পারি কত চাইবে। পরবর্তীতে ওইখানে আমি যাওয়ার পরে হচ্ছে যখন পার্টস পাই, তো পরবর্তীতে হচ্ছে আমি ওইটা চেঞ্জ করি। আমার খরচ হয় সব মিলে ফিটিং চার্জ সহ হচ্ছে 1500 টাকার মতো, মানে অলমোস্ট 800 টাকার একটা ডিফারেন্স। বিষয়টা হচ্ছে কিছু কিছু ইয়ামাহার এমন কিছু কিছু পার্টস আছে, বা বিশেষ করে ইঞ্জিন অয়েল থেকে, ইঞ্জিন অয়েল নাই, ইঞ্জিন অয়েলটা আসলে মার্কেট প্রাইসটা এরকমই, কিন্তু কিছু কিছু পার্টসের দাম আমি দেখতে পেলাম যে বাইরে একরকম আর তাদের সার্ভিস সেন্টারে একরকম। দেখা যায় যে সার্ভিসিং এর প্রাইসটা একটু কম রেখে পার্টসের প্রাইসটা বাড়ায় দেয়। মানে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুতই লাগছে। যাই হোক, টুকটাক বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে। সামনে আশা করি অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।